আজকে আমার বাবার বয়স হচ্ছে 82, সে বসে রয়েছে এখানে, তাহলে সে কিভাবে কি চলবে, কালকে সংসারটা কিভাবে চলবে? ভাই দোকানে আগুন, দাঁড়াও, এই শোনো, আগুনটা তো আমরা লাগাইনি, এসে তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে। এখন যেটা গভর্নমেন্ট করতে পারে, গভর্নমেন্ট নয়া বিল্ডিং করে দেবে, নয়া মার্কেট করে দেবে বিনা পয়সায়, তোমাদের পয়সা লাগবে না, যার জন্য তোমরা চিন্তা করছো। দুই হচ্ছে আমরা টেম্পোরারি মার্কেট, টেম্পোরারি যতক্ষণ নতুনটা না হচ্ছে টেম্পোরারি মার্কেট তৈরি করে দেবে, এবং যাদের যাদের দোকান ছিল, যাদের পড়ে গেছে, হ্যাঁ তুমি টেম্পোরারি দোকান করছো তো, তোমাদের টেম্পোরারি করে দেওয়া হচ্ছে তো একটা জায়গায়। কতক্ষণ লাগবে? 6 মাস লাগবে। কে বলেছে তোমায়? আমি বলছি 3 মাস লাগবে। তুমি সব ঠিক করবে? 3 মাস চলবে। কে ভাই তুমি? তোমার দোকানে আগুন লেগেছে, আমরা তো সিম্প্যাথেটিক, গভর্নমেন্টেরও তো কতগুলো প্রসিডিওর আছে। একটা মার্কেট তৈরি করতে যে টাইম টেম্পোরারি লাগবে, এটা তো তোমার পার্মানেন্ট হচ্ছে না, ওরা ইমিডিয়েট করবে। সেই জন্যই তো তোমাদের হাতে, আমরা চেষ্টা করব এনকোয়ারি করার পর, না এটা আমি দোকান শিফট করার পরে দেবো। তার কারণ হচ্ছে 14 বছর রাজপাট চালানোর পর একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে কতখানি ব্যর্থ, কতখানি অপদার্থ স্থানীয় মানুষ ভাবলে ঠিক এইভাবে চেস করে এবং প্রতিবাদ করে। এবং তার থেকেও বড় কথা, সেই প্রতিবাদের মধ্যে কতখানি সততা, কতখানি সঠিক তথ্য থাকলে এই রাজ্যে 14 বছর ধরে নিরঙ্কুশ ক্ষমতা চালানোর পর একজন মুখ্যমন্ত্রী এইভাবে টেম্পার লুজ করে, এইভাবে রেগে যায় এবং তারপর নিজের দলের নেতা, মন্ত্রী, পুলিশকে লেলিয়ে দিয়ে এই প্রতিবাদের মুখটা বন্ধ করতে হয়। আসলে খিদিরপুর কাণ্ড দেখিয়ে দিল যে সামান্যতম লজ্জা থাকলেও না, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির পদত্যাগ করা উচিত। অবশ্য গত 14 বছরে বাংলা জেনে গেছে যে লজ্জা, ঘেন্না, ভয়, এই 3টি জিনিস থাকলে তার নাম মমতা ব্যানার্জি নয়। আপনারা সকলেই জানেন যে খিদিরপুরে গতকাল রাত্রে, মধ্যরাত্রে একদম একটা বিস্ফোরক আগুন লেগেছে এবং সেখানে প্রায় 1300 দোকান একদম ভস্মীভূত হয়ে গেছে। যদিও সরকারি মতে সেটা সংখ্যাটা 400, আর এই সংখ্যার গুপিবাজির মধ্যেই অনেক কথা উঠে আসছে। এবং সেখানে আমরা দেখেছিলাম রাত থেকেই সেখানকার যিনি বড় চেয়ারম্যান রয়েছেন দেবলীনা দেবী, তিনি সেখানে ছিলেন, স্বয়ং মেয়র ফিরহাদ হাকিম ছুটে এসেছেন এবং স্থানীয়দের ক্ষোভ পাল্লা দিয়ে বেড়েছে। কেন বেড়েছে? কেননা দমকল আসতে সেখানে দেরি করছে, আর সেখানেই কানাঘুষো শুরু হয়ে গেছে। অন্য কথা উঠে আসছে। কি কথা? না, খিদিরপুরের এই অঞ্চলে নাকি একটা, মুম্বাইয়ে এখন বর্তমানে রয়েছে, সারা দেশেই তাদের বিজনেস চেন আছে, এরকম একটা হাই প্রোফাইল সুপার মার্কেট তৈরি হতে চলেছে। আর তাই এইসব ছোট 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 যে দোকান আছে সেগুলোকে উড়িয়ে দিতে হবে, না হলে তাদের ব্যবসা ঠিক জমবে না। এখানে যে পশ এলাকার মানুষ যাবে তারা ঠিক যাওয়ার সাহস করবে না, আর সেই জন্যই এটা একটা স্যাবোটেজ। এই কথা সেখানকার স্থানীয় মানুষই বলতে শুরু করে দিয়েছেন। আর সেই নিয়ে পরিস্থিতি এতটাই জটিল হয়ে গেছে যে শেষ পর্যন্ত খোদ মুখ্যমন্ত্রীকে ছুটে আসতে হয়েছে, এবং ছুটে আসার পর ঠিক কিভাবে সেখানকার স্থানীয় ব্যবসাদাররা তার সঙ্গে কথা বলেছেন, কি ভাষায়, কি টোনে, সেটা প্রথমেই শুনলেন। আসলে গতকাল রাত্রে যখন সেখানে আগুন লাগে, ফিরহাদ হাকিমরা যখন ছুটে গেছেন, তখন সেখানে অনেকগুলো জিনিস উঠে এসছে এবং তারপর পরপর পরপর যেসব সিনারিও ঘটেছে, তাতে একটাই প্রশ্ন সেখানকার সাধারণ মানুষ তুলে দিচ্ছেন যে খিদিরপুরে তো আগুন লেগেছে, সেখানকার যারা ওই ছোট ছোট ব্যবসায়ী আছেন তাদের পেটে তো লাথ পড়েছে, কিন্তু সেই আগুনটা কি সত্যিই খিদিরপুরে লেগেছে নাকি শাসক দলের অভ্যন্তরে লেগেছে এবং তার এতখানি প্রকট প্রভাব রয়েছে যে সেটা আর আটকে রাখা যাচ্ছে না, গলগল করে লাভার মতো সেটা বেরিয়ে আসতে শুরু করেছে। কেন? কেননা প্রথমেই প্রশ্নটা উঠছে, এই এলাকাটা হচ্ছে ফিরহাদ হাকিমের। কোন ফিরহাদ হাকিম? যাকে আলো করে নিজের মন্ত্রিসভায় রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এই রাজ্যের পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী। ঠিক গত 14 বছর ধরে কি তিনি পুরর এবং নগমের উন্নয়ন করেছেন, নগরোন্নয়ন তিনি করেছেন, সে তার জলজ্যান্ত উদাহরণ দেখা যাচ্ছে। যৌতুগৃহ হয়ে রয়েছে এবং সেখানে আগুন লাগছে, কোন রকম কোনো ব্যবস্থাপনা নয়। শুধু তাই নয়, পুর নগরোন্নয়ন মন্ত্রী ছেড়ে দিন, তিনি কলকাতার মহানাগরিক, কলকাতার মেয়র। কলকাতার মেয়র হিসেবে তিনি যখন জেল খেটেছিলেন, নারদাকাণ্ডে জেল যেতে হয়েছিল, কেঁদে ভাসিয়ে ফেলেছিলেন, কলকাতাটাকে আমাকে বাঁচাতে দিল না। ফিরহাদ হাকিমের সেই কান্না অমর, অক্ষয় হয়ে আছে। তো কলকাতাকে ঠিক কিভাবে বাঁচাচ্ছেন? পরিষ্কার হয়ে যাচ্ছে। রূপটপ রেস্তোরাঁ, রেস্তোরাঁয় আগুন লাগা, কলকাতায় অগ্নিকাণ্ড,
নর্মাল হয়ে গেছে। তাহলে মহানাগরিক হিসেবে কাজটা কি করছে? এবং তার থেকেও বড় কথা এটা হচ্ছে তার নিজের নির্বাচনী ক্ষেত্র। নিজের নির্বাচনী ক্ষেত্রকেই যদি তিনি প্রোটেক্টেড না রাখতে পারেন, তাহলে তিনি করছেটা কি? ফলে এখানে একটা স্থানীয় মানুষের ক্ষোভ বাড়তে শুরু করে। তারা বলে দমকলকে খবর দেওয়া হয়েছে আগুন লাগার সাথে সাথেই। সেই দমকলের ইঞ্জিন এসেছে 3 ঘন্টা বাদে। এবং আসার কারণ হিসেবে একাধিক একাধিক কারণ তুলে ধরা হচ্ছে। কখনো বলা হচ্ছে ঘিঞ্জি এলাকা ঢুকতে অসুবিধা হয়েছে, কখনো বলেছে জল তোলা যাচ্ছে না, কখনো বলা হচ্ছে পাম্পিং স্টেশন ঠিকভাবে কাজ করছে না, কখনো বলছে জ্বালানি নেই, যে জলটা তোলা হবে সেই ব্যবস্থা করা যাচ্ছে না। যার সব মিলিয়ে ফল হচ্ছে 3 ঘন্টা বাদে এখানে পৌঁছেছে এবং ঘিঞ্জি এলাকা আগুন ততক্ষণে সর্বগ্রাসী রূপ নিয়েছে এবং সব জ্বলিয়ে পুড়িয়ে খাক করে নিয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই সমস্ত ক্ষোভটা গিয়ে পড়েছে এবার সুজিত বসুর উপরে। মন্ত্রী তিনি স্বয়ং চলে এসছেন। কাউন্সিলর বলছেন 400 দোকান পড়েছে, ব্যবসায়ীদের দাবি 1300। সুজিত বসুর সঙ্গেই বাঘ বিতণ্ডা বাসিন্দাদের। সকলেই তীব্র ক্ষোভ উগরে দিচ্ছেন যে কিসের জন্য ভাই এত দেরি হলো, কেন দেরিটা করলো, ইচ্ছা করে দেরিটা হলো, তাহলে কি যে স্যাবোটেজ তত্ত্বটা চলছে সেটাই সত্যি? বেছে বেছে বেশ কিছু মানুষের দোকান পুড়িয়ে দেওয়া, তাদের উচ্ছেদ করার পরিকল্পনা চলছে। এই নিয়ে যখন তুমুল বাকবিতণ্ডা হচ্ছে, তখন সুজিত বসুর বক্তব্য হচ্ছে যে এখানে ঘিঞ্জিভাবে হয়েছে, সমস্ত প্রোটোকল মানা হয়নি, ফায়ার লাইসেন্স নেওয়া হয়নি, এবং যে ধরনের জিনিস রয়েছে প্লাস্টিক বা অন্যান্য দাহ্য যে কারণে আগুন ছড়িয়েছে, প্লাস এত ঘিঞ্জি এলাকা আমরা দমকলের ইঞ্জিন ঢোকাতে পারছি না, আমাদের দোষটা কোথায় রয়েছে, এই সমস্ত কিছু করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন সুজিত বসু। এবার প্রশ্ন দুটো। প্রশ্ন এক, যদি সত্যি এত কিছু প্রবলেম থাকে, তাহলে ফায়ার ফায়ার ডিপার্টমেন্টের মিনিস্টার হিসেবে তিনি কাজটা কি করছেন? এই রাজ্যে বা বিশেষ করে কলকাতা শহরে যদুগৃহের মতো আগুন লাগাটা আকছার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আগুন অ্যাক্সিডেন্ট থেকে হতে পারে, সত্যি সেই জায়গাটা রয়েছে, কিন্তু তারপরে কোয়ার্সিভ মেজার নেওয়া একটা কোনো পদক্ষেপ দেখা গেছে সুজিত বসুর দপ্তরের তরফ থেকে? উল্টে বারবার বারবার যখনই আমরা আগুন লেগেছে তখন দেখেছি সেখানে গিয়ে বলা হয়েছে একাধিক একাধিক রকম প্রবলেম আছে। তাহলে এই যে প্রবলেমগুলো আছে এগুলো তো জানা, সেই প্রবলেমগুলো জেনে সেগুলোকে শর্ট আউট করার চেষ্টা করছে? করেননি তো। করলে কি এই জিনিস দেখতে হতো? আর 2 নম্বর যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে যে ঘিঞ্জি এলাকা মেনে নিয়েও তাহলে মহানগরিক হিসেবে, কলকাতার মেয়র হিসেবে এবং রাজ্যের পুরো নগরোন্নয়ন মন্ত্রী হিসেবে এবং এলাকার বিধায়ক হিসেবে ফিরহাদ হাকিম ঠিক কি কাজটা করছিলেন? তার ভিজিলেন্সটা কোথায়? নাকি ওখান থেকে বেশ একটু কামাই টামাইয়ের ব্যবস্থা হয়, সেই জন্য চোখ বুজে থাকে এবং সেই জন্য মানুষের ক্ষতি হওয়ার ব্যবস্থা আরামসে কোনো রকম কোনো পাত্তা দেওয়ার দরকার নেই, নিজেদের পকেটের উন্নয়নটা হয়ে যাচ্ছে? তো এই প্রশ্ন কিন্তু খিদিরপুরবাসী তুলতে শুরু করে দিয়েছেন। এবং এখানে যখন পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, 2 মন্ত্রী মিলে ব্যাপারটাকে সামাল দেওয়া যাচ্ছে না, সেখানকার পৌর চেয়ারম্যান আছে তাও সামাল দেওয়া যাচ্ছে না, আর সেইখানেই ময়দানে অবতীর্ণ হন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সর্বেসর্বা। তৃণমূল কংগ্রেস যাকে গর্ব করে বলেন একটাই পোস্ট বাকি সব ল্যাম্পোস্ট, সেই মমতা বন্দ্যোপাধ্যায় নিচে। কিন্তু তিনি নিজে সেখানে পৌঁছে যাওয়ার পর কি কাণ্ড হলো প্রথমেই সেটা দেখালাম। তার থেকেও বড় কথা, এখানে এসে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই বক্তব্যটা শুরু করলেন হিন্দিতে। এবার প্রশ্ন হচ্ছে, বাংলার মুখ্যমন্ত্রী বাংলায় কথা না বলে হিন্দিতে কথা বলছেন, তাও খোদ কলকাতার বুকে। আর এদিকে বলেছেন বাংলাকে বহিরাগতদের হাতে তুলে দেবো না। কাদের হাতে তুলে দিয়েছেন তাহলে? খিদিরপুরকে। বাংলায় বাংলায় দাঁড়িয়ে, খিদিরপুরে দাঁড়িয়ে, তার নির্বাচনী ক্ষেত্রে ঠিক পাশে দাঁড়িয়ে তিনি বাংলায় কেন কথা বলতে পারছেন না? কাকে তুষ্টিকরণ করতে চাইছেন? সেই প্রশ্নটা উঠছে। এবং তার থেকেও বড় প্রশ্ন উঠছে, ওই ক্যাংলা পক্ষ না কি একটা আছে, তারা আজকে কোথায় হচ্ছে? তাদেরকে যে চটিচাটা দলদাস বলা হয়, তারা যে এই ঘাসফুলের এক্সটেন্ডেড ভার্সন, এবং তারা এখানে শুধুমাত্র বাঙালি অবাঙালি করে হিন্দু ভোট বিভাজনের রাজনীতি করার জন্য এইসব করে যাচ্ছে, আজকে তো দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে। কেন এখানে এসে তারা ক্ষোভ বিক্ষোভ দেখালেন না? মুখ্যমন্ত্রী কেন হিন্দিতে কথা বলছেন? তো যাই হোক, সেই সবের পরে তিনি যেটা করলেন, তিনি এক গুচ্ছ গাল ভরা প্রতিশ্রুতি দিলেন। এখানে সরকারি জিনিস তৈরি করে দেওয়া হবে, যাদের দোকান পুরোপুরি পুড়ে গেছে 1 লক্ষ টাকা দেওয়া হবে, যাদের অর্ধেক পুড়েছে তাদের 50,000 টাকা দেওয়া হবে, ইনকোয়ারি হবে, হেন হবে তেন হবে। তিনি অনেক কথা বললেন এবং বলার পর স্থানীয় মানুষের ঠিক এইভাবেই তাকে চেঞ্জ করলেন। যারা বুকে সাহসটা সঞ্চয় করতে পেরেছেন ঠিক এইভাবেই প্রশ্নটা করলেন। এবং তারপর এই চুপ করাও না, চুপ করাও না, দেবলে না, চুপ করাও না, মানে ওই বড় চেয়ারম্যান যে ভদ্রমহিলা রয়েছেন তাকে বলা হচ্ছে চুপ করানোর জন্য। এবং সেখানে সবাই মিলে চুপ করো, চুপ করো, দিদির মুখের উপর কথা বলছো, কি ব্যাপার, কেন বলছো? আসলে মানুষের পেটে যখন লাথ পড়ে না, গত 14 বছর ধরে এই বাংলার মানুষ জ্বলতে 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 সেইটা অনুধাবন করেছে। তাই আজকে আর তারা চুপ করে বসে থাকতে পারছে না, কেননা চুপ করে বসে থেকে থেকেই আজকে জায়গাটা এইখানে পৌঁছে গেছে। এখানে
বলছে আমরা এখন এনকোয়ারি করব, আগুন কি আমরা লাগিয়েছি? সেটা তো তদন্ত হলে বোঝা যাবে আগুন কে লাগিয়েছে। নিরপেক্ষ তদন্ত করতে দিন না, সবার স্যাটিসফ্যাকশনের জন্য। দিতে পারবেন? সেই হিম্মত আছে? বড় বড় ডায়লগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এবং সব থেকে বড় কথা, আগুন লাগান না লাগান, এখানে যে অব্যবস্থা হয়ে আছে সেটা নিজের মুখে স্বীকার করে নিচ্ছেন। তাহলে ঘুমিয়েছিলেন, আঙুল চুষছিলেন, মন্ত্রী হিসেবে কাজটা কি করছেন? গাছকলা? শুধু লোককে তর্পানো? কে আপনার বিরুদ্ধে কথা বলছে তার পিছনে পুলিশ লেলানো, তাকে বাড়ি থেকে তুলে আনা, এই কাজগুলো শুধু করে যাচ্ছেন। আর ভাবছেন কিভাবে এখানে বিভাজনের রাজনীতিটা করা যায় এবং ভোট জেতা যায়। তার বাইরে কি করছেন? কেন এই অবস্থা হলো? কেন খিদিরপুরে আগুন লাগলো? কেন এখানটা যতুগৃহ হয়ে রইলো? এই অব্যবস্থা তো রাতারাতি হয়নি, হয়েছে আর সন্ধ্যেবেলায় অব্যবস্থা হয়েছে, রাত্রিবেলায় আগুন লেগে গেছে, এরকম ঘটনা তো নয়। তাহলে এই দায়, এই দায়িত্ব কে নেবেন? আপনি যাকে পুর নগরায়ণ মন্ত্রী করে রেখেছেন, যাকে মেয়র করে রেখেছেন, তিনি তার নিজের এলাকা, এই ঘিঞ্জি এলাকা সামাল দিতে পারেন না। সেখানে বেআইনি নির্মাণ হচ্ছে, সেখানে দাহ্য বস্তু জমাট পাচ্ছে, তবুও কোনো রকম কোনো কারোর চোখ নেই। আপনি যাকে দমকল মন্ত্রী করে রেখেছেন, আপনি মুখ্যমন্ত্রী, সব থেকে প্রেস্টিজিয়াস জায়গায় দাঁড়ান, সেই আপনার নির্বাচনী ক্ষেত্রে ঠিক পাশের কেন্দ্র, সেইখানে সেটাকে বাঁধাতে পারছে না, সেই জায়গার প্রপার কোনো মনিটরিং হচ্ছে না, তাহলে গোটা রাজ্যের কি ছবিটা করে রেখেছেন? এই জায়গা থেকে এই যে অবস্থাটা হয়ে গেল, খিদিরপুরের মতো জায়গায় মানুষ চেজ করছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবং স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিচ্ছে আপনি যেগুলো বলছেন সেগুলো বিশ্বাসযোগ্য নয়, সেগুলো গাল গল্প। এর পিছনে বৃহত্তর স্টোরি আছে, যে কারণে এই দিলাম এলাম, 1 লাখ টাকা দিলাম, 50,000 টাকা দেবো, টেম্পোরারি আছে, এই তৈরি করে দেবো, মানুষ আর বিশ্বাস করছে না। আর সত্যি যদি এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বিধানসভা ক্ষেত্রে ঠিক পাশের বিধানসভা ক্ষেত্র, যেখানে ড্যাং 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 করে ফিরহাদ হাকিম শুধু জিতে যান, সেইখানে যদি এরকম প্রতিবাদের মুখোমুখি হতে হয়, তাহলে 26-এর নির্বাচনে সত্যিই যদি বাংলায় গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয়, মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারে, গণনায় যদি কোনো কারচুপি না হয়, তাহলে কি ফলাফলটা হবে? আজকে খিদিরপুর কিন্তু সেই জায়গাটা স্পষ্ট করে দেখিয়ে দিল। এবং যত সেটা স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে, তত উত্তেজনার আগুন তৃণমূলের অভ্যন্তরে বাড়ছে। আর যে কারণে সাধারণ মানুষ যখন কিছু নিরীহ প্রশ্ন করছে, সদিচ্ছা নিয়ে প্রশ্ন করছে, তখন মুখ্যমন্ত্রী স্বয়ংও আর নিজের কুলনেস ধরে রাখতে পারছেন না, টেম্পার ধরে রাখতে পারছেন না, রীতিমতো রেগে যেতে হচ্ছে। কি বলবেন খিদিরপুরে আজকে মুখ্যমন্ত্রীর এই আচরণ নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, বেরোতে আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।